যে কোনো প্রতিষ্ঠিত গণতন্ত্রে আইনজীবীদের একটা স্বতন্ত্র ধারা থাকে। এমনকি পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র যেখানে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেও আইনজীবীরা যুগে যুগে তারা রাজনীতি করেছেন, সেনেটর হয়েছেন, প্রেসিডেন্টও হয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিচারক তিনি ইস্তফা দিয়ে রাজনীতিতে চলে যাবেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উক্তিটা এই মুহূর্তে আলোড়িত হচ্ছে, যে কোথাও গোটা হাইকোর্টটাকেই কিনে ফেলেছে কোনো রাজনৈতিক দল, এটাও তো একটা অভিযোগ। কোথাও মনে হচ্ছে না এই ব্যবস্থাটা, মানে আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, যাদের প্রতি আমাদের একেবারে বলা যেতে পারে আনুগত্য এবং আমাদের আশার আলো, সেই জায়গায় যেভাবে রাজনীতি নিয়ে বারবার বিদ্ধ হচ্ছে কলকাতা হাইকোর্ট, বিদ্ধ হচ্ছে বিচার ব্যবস্থা, কোথাও মনে হচ্ছে না যে এখন একটা আইন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে আর রাজনীতি সম্পর্কে যে একটা কোথাও যেন ফারাক ছিল, কোথাও যেন একটা সম্ভ্রম ছিল, সেটা আস্তে আস্তে হানি ঘটছে? আমি ঠিক এইভাবে দেখছি না বিষয়টাকে। বিচার ব্যবস্থা তো রাষ্ট্র ব্যবস্থার একটি স্তম্ভ। রাষ্ট্র ব্যবস্থা বিষয়টাই রাজনৈতিক, আদ্যন্ত রাজনৈতিক। সেই রাষ্ট্র ব্যবস্থার একটা স্তম্ভ রাজনৈতিক হবে, এটাই স্বাভাবিক। ফলে বিচার ব্যবস্থারও একটা রাজনীতি চিরকালই ছিল, এখনও আছে। কিন্তু সেটা বিচার ব্যবস্থার রাজনীতি, জুডিশিয়াল পলিটিক্স। সমস্যাটা হয়ে যাচ্ছে এই যার কথা বললেন, আমি তার এক্সাম্পলটাই দিয়ে শুরু করি, আরও অনেক এক্সাম্পল হয়তো আসবে। এরা মনে করেন, বা এই শ্রেণীর কিছু রাজনীতিবিদ আছেন যারা মনে করেন তাদের যে পার্টি পলিটিক্স, যেটাকে আমরা বুঝি পার্টি রাজনীতি, নির্বাচনী রাজনীতি, তার প্রভাবটাকে সেইখানে যা ঘটছে সেইটা দিয়ে বিচার ব্যবস্থাকে বিশ্লেষণ করব, বা বিচার ব্যবস্থার রাজনীতিকে বিশ্লেষণ করব, দেখব, সেটা খুব অন্যায়। আপনি যে কথাটা বলছেন তার সরাসরি ইঙ্গিত হচ্ছে একজন বিচারপতি পদত্যাগ করলেন, পদত্যাগ করার পর তিনি বিচারপতি থেকে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলে প্রার্থী হলেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বিষয়টা খুব কাঙ্ক্ষিত ছিল, আমি বলবো না, একটা কুলিং পিরিয়ড থাকা উচিত। কিন্তু সেই নিয়ে তো আমাদের আইন কানুন এগুলো তৈরি করারও দরকার আছে, আর তার জন্যই আইনসভাকে আরও বেশি করে ব্যবহার করার দরকার আছে। আইনসভাতে এগুলো আলোচনা হওয়ার দরকার। বিচার ব্যবস্থার ইন্ডিপেন্ডেন্স কতটা থাকছে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি একটা সত্যিই বড় প্রশ্ন। আর যে কথাটা আপনি বলছেন, মানে লার্জার কোয়েশ্চেনটা হচ্ছে এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে তো দেশের বিচার ব্যবস্থার উপরে শাসক দলের প্রভাব, মানে দেশের শাসক দল, তারা যে প্রভাব ফেলছেন সেটা তো আমরা অস্বীকার করতে পারছি না। একটার পর একটা জায়গাতে আমরা দেখেছি এই ধরনের রায় এসেছে, কিন্তু তার ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম দেখেছি আমরা সাম্প্রতিককালে ইলেকট্রাল বন্ডের যে মামলা, সেই মামলার রায়, এবং তারপর থেকেই আমরা দেখছি যে বিচার ব্যবস্থাকে একটু যেন চাপ দেওয়ার চেষ্টা, বিচার ব্যবস্থাকে নিজেদের পক্ষে আনার চেষ্টা, একটি রাজনৈতিক দলের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করানো, এটা তো দেশের শাসক দলও করছেন আর রাজ্যের শাসক দলও করছেন। ফারাকটাতেই দুটোর মধ্যে একজনেরও নেই। আজকে যারা এখানে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা দিল্লিতে তাই একই পদ্ধতি অনুসরণ করেন, আর উল্টো দিকে এখানেও তাই হচ্ছে। মানে একই মুদ্রার দুটো পিঠ, এর বাইরে কিছু নয়। খুব সুন্দর বললেন। এটা ঠিক কথা। জুডিশিয়ারির সঙ্গে আমরা রাজনীতিকে, আমরা অবশ্যই তার আলাদা থাকবে, বিচার ব্যবস্থা আলাদা, রাজনীতি আলাদা। কিন্তু আপনি যে আগের প্রশ্নের উত্তরে বলছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনীতি ছাড়া বা সমাজনীতি ছাড়া বিচার ব্যবস্থাও তো ভিন্ন গ্রহের নয়, তার মধ্যেই অঙ্গাঙ্গিভাবে রয়েছে। তার মানে আপনি বলছেন বিচার ব্যবস্থা সংক্রান্ত বেশ কিছু আইন প্রণয়ন এই মুহূর্তে আশু কর্তব্য। অবশ্যই, অবশ্যই প্রয়োজন আছে। এই যে বিচারপতি নিয়োগের প্রশ্ন, বিচারপতি নিয়োগের প্রশ্নে যারা নিয়োগকর্তা তারা বিচারপতি, মানে যারা বলছেন কলেজিয়াল সিস্টেম, আমরা তো পক্ষে এই যে জুডিশিয়াল কমিশন তৈরি করার পক্ষে, ন্যাশনাল জুডিশিয়াল কমিশন, যে কমিশনের মধ্যে দিয়ে একটা নিরপেক্ষ ব্যবস্থা তৈরি করে সেখান থেকে বিচারপতি নিয়োগ হোক, তাহলে তো এই সমস্যাগুলো থাকবে না। এই যে দেখছেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তি, তাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে যদি পছন্দ না হয়। আমরা দেখেছি আটকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট বারবার করে গুঁতো দেওয়ার পরেও আমরা দেখছি যে বিচারপতিদের পদ শূন্য থাকছে, পূর্ণ করছে না, কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছেন না। এখানে তো নীতির প্রয়োজন আছে, নীতি প্রণয়নের প্রয়োজন আছে। তার জন্য পার্লামেন্টকেই অ্যাক্টিভ হতে হবে, এবং বিচারপতিদের বিচার, এই যে পার্লামেন্ট তো একটা জায়গাতে কোর্ট অফ ল হিসেবে বসে, সেটা হচ্ছে বিচারপতিদের বিচার করার প্রশ্নে। আমরা দেখেছি যে অতীতেও এটা হয়েছে।
বিভিন্ন সময় ইমপিচমেন্ট প্রসিডিংয়ের ক্ষেত্রে পার্লামেন্টে, সেখানে তাদের বিচার হয়। এই প্রক্রিয়ার ক্ষেত্রে বিচারপতিদের অ্যাক্টিভিটি সম্পর্কে তদন্তের প্রশ্নে অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, অভিযোগ আসছে, অভিযোগগুলো হাওয়ায় ছড়িয়ে দিলে হবে না, এ নিয়ে আইন প্রণয়ন করতে হবে। আইন হলো, সেই আইনটা এমনভাবে তৈরি করলো বিজেপি সরকার, সেই আইনটা সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিলেন, এবং সেটা অসাংবিধানিক ঘোষণা করার যথেষ্ট কারণও ছিল। বিরাট বড় জাজমেন্ট পাস করলেন এবং সেই জাজমেন্টের মধ্যেই তারা দেখালেন যে কেন আইনটা অসাংবিধানিক, কেন আইনটা আমাদের সংবিধানের মৌলিক যে ধারাগুলি আছে, মৌলিক অনুচ্ছেদগুলি আছে তার পরিপন্থী, এবং আইনটা চলে গেল। কিন্তু আমরা কি আবার সেই কলেজিয়াম সিস্টেমের মধ্যে থাকব? আমাদের তো একটা জায়গাতে গিয়ে নতুন আইনটা করার দরকার আছে, এবং কিভাবে সেটা হবে তার জন্য আলোচনা করেই এটা করতে হবে। আলোচনার জায়গাটা কোথায়? পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্ট যদি আলোচনার জায়গা হিসেবে ব্যবহৃত না হয়, পার্লামেন্টে যদি কোনো দল, যারা বিরোধী দল, তাদেরকে বলতেই না দেওয়া হয়, তাদেরকে যদি সাসপেন্ডের কালচার আনা হয়, তাদেরকে যদি দিনের পর দিন কথা বলতে না দিয়ে তাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা যদি সমালোচনা করেন সরকারের, তাদেরকে যদি আটকে দেওয়া হয় এবং পার্লামেন্টের আলোচনার ঘণ্টা কমিয়ে দেওয়া, তার মানে কি আপনি বলতে চাইছেন এখন আইনসভা নয়, পার্লামেন্ট বা সংসদ কক্ষ এখন আইনসভা নয়, এখন বিল পাস সভা হয়ে যাচ্ছে? আপনি বলুন না বিল কেন, অর্ডিন্যান্স রাজ। আপনি যদি সংখ্যা দেখেন, পর বছরের পর বছর কত অর্ডিন্যান্স পাস করিয়েছেন এই সরকার। 14 থেকে 24, আপনি 19 থেকে 24 শুধু দেখছেন কেন? এই সময়টাকে, এই সময়কালটাকে 14 থেকে 24 আমার মনে হয় মানে অ্যাজ এ হোল দেখা উচিত আমাদের। এই সময়কালের মধ্যে পার্লামেন্টে আলোচনা হয়েছে একটা আইন পাস করাতে গিয়ে, সেই উদাহরণ তো খুবই কম, এবং পার্লামেন্টে আলোচনা করেছেন এমপিরা, সেই উদাহরণও কম। মানে গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে যাচ্ছে, সেখানে আলোচনা হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিল নাগরিকত্ব সংশোধনী আইন, গুরুত্বপূর্ণ বিল আপনার কৃষি বিলের প্রশ্ন আসে, কোথায় আলোচনা? কোথায়? যেখানে দেশের নীতি বদলে যাচ্ছে, যেখানে দেশের মৌলিক চরিত্র বদলে যাচ্ছে, সেখানে আলোচনা ছাড়া যদি বিল পাস হয়ে যায়, আলোচনা ছাড়া যদি আইনসভাকে বাইপাস করিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে তো সেটা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। আর সেই বিপজ্জনক জায়গাতেই আমরা এসে গেছি। যার জন্য দেখবেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যখন বলছি, বারবার করে এই কথাটা বলছি, যে ধরুন এই বিজেপি যদি আবার সরকার করে এবং অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তারা যদি চলে আসে, ভারতে অত ভোট হবে না। ক্যারেক্টারটা বদলে যাচ্ছে, ভোটিং প্যাটার্ন বদলে দেওয়া হচ্ছে। আপনার ওপিনিয়ন দেবার যে সুযোগ ছিল, সেই জায়গাটাকে কিন্তু একটা কনভার্ট করে দেওয়া সংকুচিত হচ্ছে। ক্রমশ। একইভাবে আপনি যদি দেখেন এই কালচারটা, আমরাও এখানে একটু অভ্যস্ত হয়ে গেছি। মানে আপনি যার নাম বললেন প্রথমে, পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা কটা হয়, মুখ্যমন্ত্রী কটা আলোচনায় অংশগ্রহণ করেন, যে বিধায়করা যাচ্ছেন তারা কি সত্যিই আলোচনা করতে চান, কটা আইন নিয়ে কটা বিতর্ক হয়েছে, খোঁজ যদি করা যায় তাহলে দেখবেন যে বিতর্কের সংখ্যাটা কিন্তু অত্যন্ত নগণ্য, এবং তার যে কোয়ালিটি অফ ডিবেট, যেটার জন্য আমাদের বাংলার আইনসভাই বলুন আর দেশের আইনসভায় বাংলার প্রতিনিধিরা, তারা কিন্তু একটা অন্য মাত্রা দিতেন সমস্ত বিতর্কটাকে, এবং সেটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। এমনটা নয় যে শুধুমাত্র বামপন্থী আইনজীবী সাংসদরা বা বামপন্থী বিধায়করা, উল্টো দিকের যারা ছিলেন তারাও এই টোটাল বিষয়টাতে, সম্পূর্ণ বিষয়টাতে একটা কোয়ালিটেটিভ ডিগ্রেডেশন, এটা কিন্তু গ্র্যাজুয়ালি হয়েছে।